সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। আমি আবারও চলে এসেছি শিবরাম চক্রবর্তীর দমফাটা হাসির গল্প নিয়ে। আজকের গল্প মন্টুর মাস্টার। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময়ে দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাশ গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেওয়া হইবে, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনিই হবে, তাছাড়া 30 টাকা মাস মাস। কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে, মেয়েটাও পড়া হবে সেই সঙ্গে। সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে ওই আনন্দবাজারে। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে, গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছোবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়তে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও 30 টাকা কম টাকা নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা আর বেশি কথা কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করে। জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না, মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? এক আধটু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো? নাই বলতো কথাটা, কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের ওপর এমন চটা? কিন্তু এও তো ভারী আশ্চর্য। সে গ্র্যাজুয়েট কি না, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞেস করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞাসা করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে এইবার। বোধ হয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন? তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়। কি বলিস মন্টু, তোর এ মাস্টারমশাই কিছুদিন টিকে যাবে? কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সায় দিল, হ্যাঁ বাবা, এ মাস্টারমশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা। বেশ, কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী স্যার। চুপ, কথার ওপর কথা কস কেন? কিছু বুদ্ধসিদ্ধ হলো না তোর? হ্যাঁ দেখো বাপু, পড়াশোনার সঙ্গে এটিকেও একে শেখাতে হবে।
পিতামাতা গুরুজনের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে এর। বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি। 30 টাকায় বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও 1 টাকাও পাবে না। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আরেকটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসোগে, আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু, যা মাস্টার মশাইয়ের ঘরটা দেখিয়ে দে, আর ছোট্টু রামকে বলে দে বেতন নিবারকে মাস্টার মশাইয়ের বিছানা পেরে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠেকছিল মিহিরের, কিন্তু 30 টাকায় একসঙ্গে 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা, এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটোখাটো বিস্ময়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘরে এর আগে থাকেনি কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলি সাজিয়ে রাখলো তাতে। আর একধারে পড়াশুনোর টেবিল, তার দুধারে 2টো চেয়ার। বুঝলো এ ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেওয়া, তার উপরে তোষক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙ্গা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোকেরা, না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হবে, যথার্থই এরা মহৎ লোক। সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরাম করে ঘুমোনো যাবে। খেয়ে দিয়ে সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকেও পড়ানো না। আজ খালি ঘুম, তোফা একটা ঘুম, বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করল, এসো খাটে বসেই পড়াই। না স্যার, আমিও খাটে বসবো না। মিহির বিস্মিত হলো, কেন? এমন খাট? আপনি মাস্টারমশাই গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন। ও তাই, তাহলে চলো চেয়ারেই বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসলো। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই। বিনস, বিনস মানে জানো? মন্টু ঘান্নারে, তার মানে সে জানে না। বিনস মানে বরবটি। বরবটি একরকম সবজি তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানাই হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়, এ আবার কি? এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে। সেইটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে, সেখানে আমার। থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে, তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন? মিহির সন্দেহ প্রকাশ করে, খুব সম্ভব তাই ছিলে তুমি। বিন আর বিন কি এক জিনিস হলো? বানানের তফাৎ দেখছো না? এ বিন হলো বি ধাতুর ফর্ম।
বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কি না, এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা, আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির, শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাবার পর বাবা বললেন তোর নতুন মাস্টারের বেশ ফর্ম, তখন জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বলল, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম। অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায়, বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতো। বেশ বুঝেছ, যদি এই রকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো, যেমন আওয়ার কুক কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটা দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আর একটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। অ্যাঁ, বলো কি? আমরা সবাই মানুষ বরবটি? বরবটি মানুষ? কেন, বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেই কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ওহ, এই জন্যই মাস্টাররা টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয়, তাহলে তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে, নরম গদির আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। পাগল হয়ে যাবার ভয়ে পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়েছে। গেছে হয়তো, নইলে 30-30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ, ভাবতেও তার হৃৎকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলাও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞ। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে। এই মাত্র, ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, পাগল হবে কি করে? নির্বিকারভাবে সে পড়বে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানা, এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস, বলুন না, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি করে হবে? আপনি জানেন না? তাহলে ওর ইংরেজি সেই কথাই বলুন। ওর ইংরেজি হবে পেজ সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে, সেভিং মানে তো কামানো। ছোট্টরাম আমাদের চাকর, সে বেতন কামায়, বেতন নিবারকে সই না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে সই না। সেজন্যই তো এ চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কী সব হেয়ালি বকছে ছেলেটা, মাথা খারাপ নাকি এর? যাক, ও সব ভাববে না। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামতে পারবে না, নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল, কেবল মাথা কেন সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্ত থাক। মন্টুকে সে বিদায় দিল। যাও, আজকের মতন তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউ বাজার আর বাগ বাজার করে আজ অনেক হাঁটা চলা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সেখানে না বলেই দিয়েছে।
এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকেলে। ব্যাস, আলোটা সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। আহ, নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে। এমন সময়ে তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 সুচ বিধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে সর্বনাশ, সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা। ছারপোকা আর ছারপোকা, হাজারে হাজারে, লাখো লাখো, গুণে শেষ করা যায় না, শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবুও সে ভদ্রলোক 29 দিন বুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের, সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতনই না দিয়ে ছেলে পড়ানো না। ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটেন তিনি। মায়া দয়া নেই একটু, একেবারে অমায়িক। ভীতিবিহুল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না, ও কি মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকাই মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্র ছারপোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যে তারা কোথায় আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, বাপস, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা দেখা যাচ্ছে। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙ্গা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাজে খাজে থুক থুক করছে ছারপোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না, কি জানি এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসল, কিন্তু ভয়ে আলো নিবাল না। কি জানি যদি বেটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা। অমন বিছানায় ঘুম হবে না বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম, আর ব্যাসন হলো বেগুনি। না বাবা, তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমাট, ঘুমিয়ে আয়েশ পাও খুব। আজ্ঞে, সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি? আমাদের বাড়ি বর্ধমান, শুনেছেন বোধ হয়। সেখানে বেজাই মশা, মশারি না খাটিয়েই শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে। অত রাত্রে কে যায়? আর দরজাটাও বন্ধ হয়ে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সে রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল মশায়, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কী রকম? মশাই টেনে নিয়ে গেছে মশাই, সেজন্যই তো মশারি খাটাইনি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কিনা। ভদ্রলোক বেজায় মুষড়ে পড়লেন, যেন মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কিসে আর কি করবে তোমার? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে। কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম, ছারপোকার অর্ডার দেব। ছারপোকার অর্ডার? কেন, সে আবার কি হবে? ও আপনি জানেন না বুঝি? ছারপোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহৌষধি আর নাই। বিলেতে ছারপোকার চাষ হয় এই জন্য। গাধা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বলল, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছারপোকা সে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কীরকম কীরকম? বিলেতে ছারপোকার চাষ হয়, দাম দিয়ে কেনে লোকে, আমদানি রপ্তানি হয়,
তুমি জানো আমি বেচতে পারি হাজার হাজার লাখো লাখো যত টাকা। বেচুন না, আমি কিনে নেব, আমার নিজের কাজে লাগবে। ছারপোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছারপোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার লাখো লাখো ছারপোকার রক্তে এক ছটাক ব্রেন হয়, সঙ্গে সঙ্গে ব্রেন। বিয়ে পাশের সময়ে আমি নিজে পরীক্ষা করে দেখেছি, সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যায় না। এমন সময়ে এক বিলেতি কাগজে ছারপোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছারপোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা হলো তা তো নিজের চোখেই দেখুন। আমার কাছে আছে বিএ ফার্স্ট ক্লাস। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল। এখন সুযোগ পেতেই সার্টিফিকেটটা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি? পয়সা খরচ করে ছারপোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখো লাখো যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি। এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি। যাক, দুপুরে ফিরেই ওগুলো সদ্ব্যবহার করব, তারপরে পড়াতে বসবো মন্টুকে। মিহির চলে গেলে পিতাপুত্রের চাওয়াচাওয়ি হয়। অবশেষে মন্টুর বাবা বললে, ছারপোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে, অনেক দিনই এ কথা মনে হয়েছে আমার। ছারপোকার ব্রেনটা একবার ভাবদি কি, অবাক হয়ে যাবি তুই। খুঁজ করে এসে কামড়েছে, তক্ষুনি উঠে দেশলাই চাল, আর পাবি না তাকে। কোথায় সে পালিয়েছে আর পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। এটা কি কম ব্রেন? আর এ ব্রেন তো ওদের ওই রক্তেই, কেননা মাথা তো নেই ওদের, গায়েই ওদের সব ব্রেন। ঠিক বলেছে মিহির। তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছারপোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও কম নয়। ছারপোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তার বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছারপোকা বেড়েছে, তেমনি হু হু করে খাবারের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল। তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না। 2 মিনিট না বসতেই 2 পয়সা খরচা করে একখানা আনন্দবাজার কিনে আনলো সে। এতে শিক্ষার বিস্তার হলো না কি? মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টারমশাই ফেরার আগে আমরাই ছারপোকাগুলো সদ্ব্যবহার করে ফেলি। ব্রেন তো তোরও দরকার, আর আমারও মেমোরিটা দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধনবাবু, আর গোবর্ধনবাবুকে মনে হলো হারাধনকান্ত। এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পরে ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই। তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে। আলো দেখে যদি না আসে বেটারা। এখন নম নম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতে গোটা ঘরটা একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। মিহির জিজ্ঞাসা করল। গা নয় স্যার, মাথার থেকে। কিসের গন্ধ? বেজায় খুশবাই দিচ্ছে। ছারপোকার। আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলেই বেতন নিবারকের যত ছারপোকা ছিল সব শেষ করেছি। ছোট্টু রামকেও বলা হয়েছিল, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না, বলে যে ব্রেন সে ক্যাকাম। আর একটাও ছারপোকা নেই আপনার বিছানায়। হি হি হি। হ্যাঁ, সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটান চিৎপটান। মন্টু তো হতভম্ব। দারুণ সে চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো? ছারপোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে? অতগুলি ছারপোকার ব্রেনের শোক। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি।
ছিটোবো বাবা। অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়, উহ। মন্টুর বাবা বলেন, কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে, ওই দেখ বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন 8:30টায়। ষাঁড়ের মতন সারা রাত এক নাগাড়ে নাক ডাকাবার পর। সমাপ্ত। গল্প মন্টুর মাস্টার, কলমে শিবরাম চক্রবর্তী, কণ্ঠে আমি রোজি।